রেডিও স্টোরিতে আমি আপনাদের সাথে শুভ ভট্টাচার্য। শুনতে থাকুন আজকের গল্প স্টোনহেঞ্জের রহস্য পাথর। এবার আমরা পা রাখতে চলেছি দক্ষিণ ইংল্যান্ডের সেলিসবারি অঞ্চলে। এখানে একটি স্মৃতিস্তম্ভ আছে, তার নাম স্টোনহেঞ্জ। 13 ফুট উঁচু। দূর থেকে দেখলে মনে হয় এই স্মৃতিস্তম্ভের মধ্যে বিশেষ কোনো বৈশিষ্ট্য নেই, কিন্তু কাছে এসে ভালোভাবে পর্যবেক্ষণ করলে আমরা তার অসাধারণত্ব জানতে পারি। গত 4000 বছর ধরে স্মারকটি দাঁড়িয়ে আছে। হাওয়া তার ক্ষতি করতে পারেনি, রৌদ্র তাকে পোড়াতে পারেনি। সে সহ্য করেছে বর্ষার অবিরাম বৃষ্টিপাত। সে মাথা পেতে নিয়েছে তুষারের আক্রমণ। আরও একটি বিস্ময় লুকিয়ে আছে স্টোনহেঞ্জের এই রহস্যময় পাথরের শরীরে। যেসব যন্ত্রপাতি দিয়ে একদা তাকে নির্মাণ করা হয়েছিল, সেই সব যন্ত্রপাতির চিহ্ন আঁকা আছে তার বুকের ওপর। এই পাথরটি প্রাগৈতিহাসিক যুগের একমাত্র নিদর্শন। এটিকে অত্যাশ্চর্য উপায়ে নির্মাণ করা হয়েছিল। এই পাথরের শীর্ষে খিলান যুক্ত আছে। খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করলে দেখা যাবে এতে অনেকগুলি বক্রাকার আকৃতি আছে। সেই বক্রাকার আকৃতিগুলিকে পরস্পর যুক্ত করলে একটি বৃত্তাকার পরিধির সৃষ্টি হয়। স্টোনহেঞ্জের এই রহস্যময় স্মৃতিচিহ্নকে কখন নির্মাণ করা হয়েছিল তা নিয়ে মানুষ গবেষণা করতে শুরু করেছে, কিন্তু আজও প্রত্নতত্ত্ববিদেরা এই পাথর সম্পর্কে সঠিক জবাব খুঁজে পাননি। সপ্তদশ শতাব্দীতে কল্পনা করা হয়েছিল যে ব্রিটেন এবং গাল প্রদেশে শ্বেত বস্ত্র পরিধানকারী ড্রয়েড পুরোহিতরা এই বিশাল স্মৃতিস্তম্ভটি রচনা করেছেন। রোমান লেখকদের রচনাতে ড্রয়েড পুরোহিতদের সশ্রদ্ধ উল্লেখ আছে। বলা হয়েছে এই পুরোহিতরা হল অতীন্দ্রিয় শক্তির অধিকারী। তারা ইচ্ছে করলে মানুষকে কৃতদাস বানিয়ে দিতে পারেন এবং ঐশী শক্তির সম্মিলন ঘটাতে পারেন। বর্তমান যুগের প্রত্নতত্ত্ববিদেরা কিন্তু এই মতবাদকে বাতিল করেছেন, কেননা তারা সময়ের মাপকাঠিতে প্রমাণ করেছেন ড্রয়েড পুরোহিতদের আগমনের 1000 বছর আগে স্টোনহেঞ্জে রহস্যময় সমাধি নির্মিত হয়েছিল। সপ্তদশ শতাব্দীর বাস্তুকার ইনগো জোনাস রোমান শিল্পকলাকে স্টোনহেঞ্জ নির্মাণের গৌরব দান করলেন। তিনি স্পষ্টভাবে বলেন, স্টোনহেঞ্জ নির্মাণ করেছিলেন রোম দেশের শিল্পীরা, কেননা স্টোনহেঞ্জের স্থাপত্যকলার সাথে রোমান স্থাপত্যের সাদৃশ্য আছে। 1950 সালে এলেন প্রত্নতত্ত্ববিদ ইলিয়াস মেড। তিনি দাবি করলেন স্টোনহেঞ্জের নকশা তৈরি করেছিলেন ফোনিসিয়ান বা মিশরীয়রা। তারপর স্থানীয় বাসিন্দাদের সক্রিয় সহযোগিতায় এই আশ্চর্য স্মৃতিস্তম্ভটি গড়ে ওঠে। বিখ্যাত ইংরেজ পণ্ডিত স্যার রিচার্ড কোল্টহোরে একটি নতুন তথ্য উপস্থাপিত করলেন। তিনি দীর্ঘদিন স্টোনহেঞ্জের কাছে খনন কাজ চালিয়েছিলেন। তিনি এক দীর্ঘ শক্তিশালী মানুষের অস্থি কঙ্কাল আবিষ্কার করলেন। কঙ্কালটির সঙ্গে পাওয়া গেল একটি কুঠার, কয়েকটি ছুরি, একটি গদা, সোনা ও হাড়ের তৈরি দ্রব্য সামগ্রী। স্যার রিচার্ড সিদ্ধান্ত করলেন যে অন্য কোনো দেশ থেকে একদল অতি শক্তিশালী শিল্পী এসে পা রেখেছিলেন এই অঞ্চলে। তারা সঙ্গে এনেছিলেন স্থাপত্যবিদ্যার অতি উন্নত কলাকৌশল। তারা এসেছিলেন তাম্রযুগে। তারা এই অঞ্চলে বসবাস করার সিদ্ধান্ত নিয়েছিলেন। স্থানীয় বাসিন্দাদের শ্রমিক হিসাবে খাটিয়ে তারাই স্টোনহেঞ্জের এই আশ্চর্য রহস্যময় স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন। এই আক্রমণকারীরা কোথা থেকে এসেছিলেন সে বিষয়ে নানা মতবাদ আছে। অনেকে বলেন তাম্রযুগের এই বিদেশিরা এসেছিলেন গ্রিসের সমতল ভূমি থেকে, কেননা স্টোনহেঞ্জের স্থাপত্য শিল্পের মিল আছে। আবার অনেকে বলেন স্টোনহেঞ্জের সাথে মিশরের মিল আছে। স্টোনহেঞ্জে যেসব সমাধি পাওয়া গেছে সেখানে মূল্যবান দ্রব্যাদি আছে, সেগুলি মিশরে তৈরি হয়েছিল।
অনেকে আবার গ্রিক পৌরাণিক জোজা ওভিসিয়াসের দিকে আঙুল তুলেছিলেন। স্টোনহেঞ্জের বাস্তুকলার সাথে ওই বিশিষ্ট মানুষের ধ্যান ধারণার অদ্ভুত মিল ছিল। ব্রিটেন থেকেও কোনো যোদ্ধার জাত এখানে এসে থাকতে পারেন, কেননা এই সুন্দর সুন্দর স্মৃতিস্তম্ভগুলি মেনহিড পাথর দ্বারা তৈরি। প্রসঙ্গত বলা যেতে পারে ব্রিটেনের মানুষেরা মেনহিড পাথর পরিধান করতে খুবই ভালোবাসেন। প্রত্নতত্ত্ব বিজ্ঞানের অনুসন্ধান অনুযায়ী বলা হয়েছে যে যীশুখ্রিস্টের ৭৫০ বছর আগে স্টোনহেঞ্জের এই রহস্যময় চূড়াটি নির্মিত হয়েছিল। কিন্তু সেক্ষেত্রে আমাদের গোলকধাঁধার সামনে দাঁড়াতে হয়। যদি আমরা ব্রিটেনের যোদ্ধাদের এই স্তম্ভ নির্মাণের সম্মান দিয়ে দিই, তাহলে কতকগুলি ঐতিহাসিক সমস্যার সামনে দাঁড়াতে হয়। কেননা খ্রিস্টপূর্ব ১৯ শতকে ব্রিটেনের যোদ্ধাদের কোনো অস্তিত্ব ছিল না, সে বিষয়ে আমাদের জানা নেই। মোটামুটিভাবে আমরা বলতে পারি যে স্টোনহেঞ্জের এই রহস্যময় সমাধিক্ষেত্রের সাথে তারা জড়িত ছিল না। এটি বাইরের কোনো পর্যটকের অবদান অথবা প্রকৃতির খেয়ালে পৃথিবী এটাকে সৃষ্টি করেছে। স্টোনহেঞ্জ থেকে ২ মাইল দূরে কাঠের দুটি বৃত্তাকার অট্টালিকার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছে। এগুলি দেখলে মনে হবে এদের উপর স্টোনহেঞ্জের প্রত্যক্ষ প্রভাব পড়েছে। কাঠের তৈরি এই অট্টালিকাগুলি ডোরিংটন প্রাচীরের স্মারকের কাছে অবস্থিত। এটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখা গেছে যে এখানে হাজার হাজার মানুষ জমায়েত হতে পারতেন। স্টোনহেঞ্জের এই রহস্যময় সমাধি কবে তৈরি হয়েছিল, এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদের যীশু খ্রিস্টের জন্মের ১০০০ বছর আগে ফিরে যেতে হবে। বিজ্ঞানীরা বলে থাকেন ৩টি পর্ব বা পর্যায়ে এই বিশাল স্মারক স্তম্ভ নির্মিত হয়েছিল। প্রথম পর্ব বা পর্যায়টি খ্রিস্টপূর্ব ৭৫০ বছরে শুরু হয়। স্টোনহেঞ্জ সমাধিক্ষেত্রে যেসব ছিদ্রগুলি আছে সেগুলি এই সময়ে তৈরি হয়েছিল। পরস্পর সমান দূরত্বে অবস্থিত ৫৬টি গর্তের মতো গভীর ছিদ্রগুলির দ্বারাই আমরা স্টোনহেঞ্জের বাহ্য পরিধি নির্ধারণ করতে পারি। স্টোনহেঞ্জের প্রসিদ্ধ হিল স্টোন এই অধ্যায়ে নির্মিত হয়েছিল। এই হিল স্টোনটি দরজার ঠিক বাইরে অবস্থিত। স্টোনহেঞ্জের এই রহস্যময় সমাধি নির্মাণের দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছিল খ্রিস্টপূর্ব ২০০০ বর্ষে। খনন করা হয়েছিল বিশাল আকারের পরিখা। ৮৩টি নীল পাথরের দুটি ভারী বস্তু এখানে নির্মিত হয়েছিল। হ্যাম্পশায়ার এভতা থেকে পাথর আমদানি করা হলো। এখানে একটি কঙ্কালকে পাওয়া গেছে। সেই অস্থি কঙ্কালের সাথে কুঠার এবং অন্য কিছু সামগ্রী পাওয়া গেছে। সবই নীল পাথর দিয়ে তৈরি। এই থেকেই ধরে নেওয়া হলো তখনকার দিনে পাথরকে পবিত্র স্মারক হিসাবে গণ্য করা হতো। স্টোনহেঞ্জ নির্মাণের তৃতীয় অধ্যায় শুরু হয়েছে আরও ১০০ বছর পরে। এই অধ্যায়ে ৭৫টি বিশাল কঠিন বালি পাথর এভেবুরি থেকে ২০ মাইল দক্ষিণে অবস্থিত কোনো একটি জায়গা থেকে নিয়ে আসা হয়েছিল। দড়ি এবং রোলারের সাহায্যে এই আপাত কঠিন কাজটি সমাধা করা হয়। স্টোনহেঞ্জে এই বিশাল পাথরগুলি এসে পৌঁছালে শিল্পীরা শুরু করে দেন তাঁদের কাজ। তাঁরা পাথরগুলিকে মনের মতো করে কেটে ফেলেন। সেগুলিকে দাঁড় করিয়ে শীর্ষদেশটি গঠন করা হয়েছিল। পাথরগুলিকে এমনভাবে দাঁড় করানো হয়েছে যে প্রতিটি পাথর নিজের ভারসাম্য বজায় রেখেছে। প্রকৃতির এক আশ্চর্য খেয়াল। এমনকি পদার্থবিজ্ঞানীরাও পাথরের এই দাঁড়িয়ে থাকার রহস্য উন্মোচন করতে পারেননি। অনেকেই বলে থাকেন পাথরগুলো এত বেশি ভারী যে তার ভূপৃষ্ঠের সাথে দৃঢ়ভাবে সংযুক্ত হয়ে আছে।
তবে এই জাতীয় কল্পনার অন্তরালে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখা দরকার, তা হলো স্টোনহেঞ্জের সমাধি যেখানে তৈরি হয়েছে সেই স্থানটি সমতল নয়, উত্তর থেকে দক্ষিণ 18 ইঞ্চি ঢালু। আমরা সকলেই জানি ঢালু জমিতে কোনো কঠিন বস্তু রাখলে তা সহজেই নিচের দিকে গড়িয়ে যায়। স্টোনহেঞ্জের ক্ষেত্রে কিন্তু তেমন ঘটনা ঘটেনি। এটিকেও আমরা প্রকৃতির এক অমীমাংসিত রহস্য হিসাবে চিহ্নিত করতে পারি। স্টোনহেঞ্জের এই স্মারক নির্মাণের উপকরণ সম্পর্কে অনেক কথা বলা হলো। কারা এই স্মারক তৈরি করেছিলেন সেসব সম্পর্কেও আলোকপাত করা হলো, কিন্তু কী জন্য এই স্মারক তৈরি হয়েছিল তা কিন্তু আমরা জানি না। স্টোনহেঞ্জের কাছে কোনো প্রাচীন ধ্বংসাবশেষ পাওয়া যায়নি, সেখানে কোনো শিলালিপি নেই যার উপরে চোখ রাখলে আমরা স্টোনহেঞ্জের এই অদ্ভুত স্মারকের উৎস সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারব। প্রাচীন লিপিতে স্টোনহেঞ্জের উল্লেখ না থাকাতে একটা অনুমান দৃঢ় হচ্ছে, স্টোনহেঞ্জ বোধহয় মাঝে মধ্যে ব্যবহৃত হতো। হয়তো এক সময়ে এই চত্বরে কোনো গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতো, কিংবা এখানে কোনো দেবতার উদ্দেশ্যে আরতি বন্দনা করা হতো। তাহলেও কোনো স্টোনহেঞ্জের উল্লেখ কোনো প্রাচীন গ্রন্থ বা শিলালিপিতে নেই। সেই রহস্যটি আমাদের বারে বারে আশ্চর্য করে দেয়। সমস্ত ব্রিটেনের উত্তর দিকে স্টোনহেঞ্জের মতো ছোট ছোট পাথরের স্মৃতিস্তম্ভ ছড়িয়ে আছে। স্মৃতিস্তম্ভগুলির তলায় সে যুগের বিখ্যাত সেনাপতিদের সমাধিস্থ করা হয়েছিল। স্টোনহেঞ্জের কাছেও অনেক সমাধিক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। তার থেকে মনের মধ্যে এই ধারণাটি বদ্ধমূল হয় যে স্টোনহেঞ্জ হলো একটি স্মারক। স্টোনহেঞ্জের পাথরের নিচে হয়তো এমনই অনেক কবর আছে। অনেক প্রত্নতাত্ত্বিক চেয়েছিলেন স্টোনহেঞ্জের পাথর সরিয়ে সেই কবরগুলো খনন করে বের করতে, কিন্তু সরকার এই ব্যাপারে রাজি নয়। তাঁরা স্টোনহেঞ্জের এই রহস্যময় স্মারকটির কোনো ক্ষতি করতে চাননি। যদি একবার এই বিশাল আকৃতির পাথরগুলিকে স্থানচ্যুত করা হয় তাহলে কিছুতেই আর তাদেরকে স্বস্থানে ফিরিয়ে আনা সম্ভব নয়। হাজার হাজার বছর ধরে যারা পদার্থবিজ্ঞানের এক প্রহেলিকা হয়ে অবস্থান করছে, তাদের সরিয়ে দিলে আধুনিক বিজ্ঞান কি আবার তাদের এইভাবে স্থাপন করতে পারবে? স্টোনহেঞ্জকে কেন্দ্র করে বর্তমান যুগে নানা ধরনের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে আবার স্টোনহেঞ্জকে একটি অতি আধুনিক মানমন্দির হিসাবে তুলে ধরার চেষ্টা করেছেন। গত 20 বছর ধরে বলা হয়েছে যে স্টোনহেঞ্জ হলো এমন একটি জটিল মানমন্দির যার সাহায্যে আমরা প্রাগৈতিহাসিক কম্পিউটারের কাজ চালাতে পারি। 1740 সালে বিখ্যাত ব্রিটিশ লেখক উইলিয়াম স্টাগলে স্টোনহেঞ্জ এ টেম্পল রেস্টোর্ড টু দ্য ব্রিটিশ ড্রয়ডই গ্রন্থে দাবি করেছিলেন এই স্মৃতিস্তম্ভটি গ্রীষ্মকালীন সূর্যোদয়ের দিকে উন্মুক্ত ছিল। অর্থাৎ এই স্মৃতিস্তম্ভের সাথে তদানীন্তন জ্যোতির্বিজ্ঞানের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। আকাশের বুকে সূর্যের অবস্থান পরিবর্তনের সাথে সাথে স্টোনহেঞ্জের অবস্থানও পরিবর্তিত হতো। স্টাকলের এই মতবাদ সারা বিশ্বের পণ্ডিত মহলে আলোড়নের সৃষ্টি করেছিল। এমনকি অভিযাত্রীরা নানা জায়গা থেকে স্টোনহেঞ্জের এই অদ্ভুত স্মৃতিস্তম্ভকে পরীক্ষা করেছিলেন। বিজ্ঞানীরা বিভিন্ন দলে বিভক্ত হয়ে প্রায়ই এই অঞ্চলে যেতেন এবং দেখতেন সত্যি সত্যি এটি একটি প্রাচীন মানমন্দির হিসাবে কাজ করছে কিনা। পরবর্তীকালে দেখা গেল উইলিয়াম স্টাগলে যে দাবি করেছিলেন তার অধিকাংশই ভিত্তিহীন। সত্যি সত্যি আকাশে সূর্যের স্থান পরিবর্তনের সাথে স্টোনহেঞ্জের এই অদ্ভুত পাথরস্তম্ভ স্থান পরিবর্তন করছে না। তাই পরবর্তীকালে উইলিয়াম স্টাগলের এই মতবাদকে পরিত্যক্ত হিসাবে ঘোষণা করা হয়। তবুও এখনও অনেক অভিযাত্রীকে দেখা যায় তারা এই অঞ্চলে দাঁড়িয়ে আছেন
সূর্যের দিকে মুখ রেখে অথবা তাদের হাতে ধরা আছে কোনো সূক্ষ্ম যন্ত্রপাতি, যার সাহায্যে তারা সূর্যের আলো কেন্দ্রীভূত করার চেষ্টা করেছেন। এবং এভাবেই আজ থেকে 260 বছর আগের এই কষ্ট কল্পনাকে বৈজ্ঞানিক সত্য হিসাবে প্রমাণ করার চেষ্টা করেছেন। 1840 সাল এক ব্রিটিশ বিজ্ঞানী এডওয়ার্ড ভিউক এগিয়ে এলেন সম্পূর্ণ নতুন একটি তথ্য হাতে নিয়ে। তিনি প্রমাণ করলেন যে শেলির সধরব ভূমিতে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত স্মৃতিস্তম্ভ হচ্ছে সৌরমণ্ডলের একটি ক্ষুদ্র প্রতিরূপ। তার মধ্যে স্টোনহেঞ্জের এই তথাকথিত সমাধি মন্দির শনি গ্রহের স্থান দখল করছে। এডওয়ার্ড ডিউক দীর্ঘদিন ধরে যথেষ্ট পরিশ্রমের সাথে কাজ করেছিলেন। তিনি সম্পূর্ণ শেলিসবেরি অঞ্চলটিকে বারবার প্রদক্ষিণ করে প্রতিটি প্রস্তরখণ্ডের উচ্চতা মেপেছিলেন। একটির সাথে অন্যটির কী সম্পর্ক তা বের করার চেষ্টা করেছিলেন। এডওয়ার্ড ডিউকের এই অমানুষিক পরিশ্রমকে আমরা অবশ্যই শ্রদ্ধা এবং প্রশংসা জানাব। তবে তার মতবাদটিকে গ্রহণ করার আগে কয়েকবার চিন্তা করতে হবে, সত্যি সত্যি এই অঞ্চলটি সৌরজগতের একটি ক্ষুদ্র প্রতিরূপ কিনা তা ভেবে দেখার সময় এসেছে। এই ভদ্রলোকও কিন্তু তার মতবাদের সপক্ষে খুব একটা জোরালো যুক্তি আনতে পারেননি। শেষ পর্যন্ত এডওয়ার্ড ডিউকের মতবাদটিকে নস্যাৎ করে দিতে হয়েছে। 1901 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে বোস্টন বিশ্ববিদ্যালয়ের এক জ্যোতির্বিদ জেরাল্ড এস হকিন্স এলেন আসরে। তাঁর সঙ্গে ছিলেন স্যার নরম্যান লকেয়ার। তাঁরা স্টোনহেঞ্জের এই রহস্যজনক স্মারকটিকে একটি অতি আধুনিক কম্পিউটারের স্বীকৃতি দিয়েছিলেন। তাঁদের মতানুযায়ী হিলস্টোনের অবস্থান কর্কট ক্রান্তির প্রতীক তখন সূর্য দক্ষিণ থেকে যাত্রা শুরু করার পর সর্বাধিক উত্তর দিকে থাকে। আবার যদি একে উল্টো করে দেওয়া হয় তাহলে এটি মকর ক্রান্তির প্রতীক হতে পারে। আগেকার দিনে এই দুটি পর্যবেক্ষণের দ্বারা ফসল ও উৎসবের জন্য একটি সাধারণ দিনপঞ্জির প্রতীক হতে পারে। আগেকার দিনে এই দুটি পর্যবেক্ষণের দ্বারা ফসল ও উৎসবের জন্যে একটি সাধারণ দিনপঞ্জির নির্মাণ করা হতো। স্টোনহেঞ্জ নির্মাতাদের মনে আরেকটি অভিলাষ লুকিয়েছিল। তাঁরা চন্দ্রের পর্যবেক্ষণকে নানাভাবে নিরীক্ষণ করেছিলেন। তাই স্টোনহেঞ্জ থেকেই তারা চন্দ্রের উদয় ও অস্ত ভালোভাবেই দেখতে পেতেন। সেদিক থেকে বিচার করলে স্টোনহেঞ্জকে আমরা একটি মানমন্দির হিসাবে স্বীকার করতে পারি। স্টোনহেঞ্জের ভেতর 56টি ছিদ্র আছে। এই 56টি ছিদ্রকে আমরা 56 বর্ষীয় গ্রহণের চক্র হিসাবে স্বীকার করে নিতে পারি। তবে বিজ্ঞানের মতানুযায়ী গ্রহণের পর্যবেক্ষণের জন্যে 56 সংখ্যাটির কোনো দরকার নেই। আবার স্টোনহেঞ্জের ভেতরে ছিদ্রগুলি এমন কোনো অবস্থানে পরপর সংস্থাপিত হয়নি যার দ্বারা প্রমাণিত হতে পারে আকাশ পর্যবেক্ষণের জন্যেই তাদের ব্যবহার করা হতো। স্টোনহেঞ্জ নির্মাণের 3টি অধ্যায় পরপর নিরীক্ষণ করলে কয়েকটি বিষয় আমাদের সামনে পরিষ্কার হয়ে ওঠে। বোধহয় এই প্রস্তরভূমি নির্মাতাদের প্রয়াস ছিল তারা স্টোনহেঞ্জকে একটি আধুনিক মানমন্দির হিসাবে জগৎবাসীর সামনে উপস্থাপিত করবেন, যে মানমন্দির থেকে আমরা অতি সহজেই সূর্য ও চন্দ্রের নানা পরিবর্তন পর্যবেক্ষণ করতে পারব। দ্বিতীয় পর্বে স্টোনহেঞ্জের উদ্দেশ্য পরিবর্তন হয়ে যায়। এখনও মানমন্দির হিসাবে দাঁড়িয়ে আছে প্রাচীন যুগের প্রস্তর স্মারক স্টোনহেঞ্জ। এটি নির্মাণের উদ্দেশ্য যাই থাকুক না কেন, এর অসাধারণ স্থাপত্য শৈলী এবং কৃৎকুশলতা আমাদের অবাক করে দেয়। আগামী অনেক শতাব্দী ধরে এখানে স্টোনহেঞ্জ আধুনিক যুগের মানুষকে বারে বারে বিভ্রান্ত ও আকর্ষিত করবে। তাই দেখা যাবে রোজ সকালে দলে দলে অভিযাত্রীরা এসে পা রেখেছেন প্রকৃতির এই অদ্ভুত জগতে এবং সারাদিন তারা অতিবাহিত করেছেন স্টোনহেঞ্জ রহস্য উন্মোচনে।